বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। বন্ধুরা, স্মৃতি সবসময় একরকম হয় না, আর ভূতনাথতান্ত্রিকের স্মৃতি সে তো এক দীর্ঘশ্বাস। গত পর্বে তিনি অন্ধকার ঘরে বসে তার অভিশপ্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন। ঘরটা এখনো যেন সেই থমথমে আবহ ধরে রেখেছে। আজ রাতে বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর আমার কাছে রক্ষিত সেই জরাজীর্ণ ডায়েরিটা যেন আজ আবার কথা বলতে চাইছে। ভূতনাথ বলেছিলেন, শিবেন, কিছু গল্প কেবল ডায়েরিতেই বন্দি থাকা উচিত নয়। তাই আপনাদের জন্য আজ ডায়েরির সেই রহস্যময় পাতাটি খুলে দিচ্ছি। আমি নিখিল, আর আপনারা শুনছেন ভূতনাথ তান্ত্রিকের ডায়েরি। আজ এই দ্বিতীয় পর্বে ভূতনাথ আমাদের নিয়ে যাবেন এক অন্যরকম যাত্রায়, যার গন্তব্য কোনো সাধারণ স্টেশন নয়। তাহলে তৈরি আছেন তো? তবে আলোটা একটু কমিয়ে নিন আর মনোযোগ দিন, কারণ আজকের অশুভ প্রতিধ্বনি একবার কানে ঢুকলে সহজে কিন্তু ভোলা যায় না। রাত তখন 11:45। শিয়ালদা স্টেশনের সেই চিরচেনা কোলাহল যেন কোনো জাদুমন্ত্রে উবে গেছে। প্ল্যাটফর্মের বাতিগুলো টিমটিম করে জ্বলছে, আর তার নিচে জমা হয়েছে গাঢ় অন্ধকার। অমাবস্যার রাত, তাই স্টেশনের বাতাসে এক অদ্ভুত থমথমে ভাব। আমি সেদিন ফিরছিলাম এক দূরবর্তী গ্রাম থেকে। স্টেশন মাস্টার জানিয়েছিলেন শেষ ট্রেনটা রাত 12:05 ছাড়বে। কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মনে হচ্ছিল এই স্টেশনের ঘড়িটা হয়তো অনেক আগেই থেমে গেছে। চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, কোথাও কোনো কুলির হাঁকডাক নেই, কোনো যাত্রীর ব্যস্ততা নেই। হঠাৎ করেই দূরে অন্ধকার ফুঁড়ে দুটো লাল চোখ যেন জ্বলে উঠল। কোনো হর্ন নেই, কোনো ইঞ্জিন শুরুর আওয়াজ নেই। একটি ট্রেন যেন নিঃশব্দে ভেসে এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। কামরাগুলো অন্ধকার, জানলাগুলো ভাঙা। আমি কিছুটা অবাক হলাম, কারণ এই রুটে তো এমন কোনো ট্রেন চলার কথা নয়। কিন্তু তখন আমার শরীর ক্লান্ত, বাড়ি ফেরার তাগিদটা অনেক বেশি। আমি আর দ্বিতীয়বার না ভেবেই একটা কামরায় উঠে পড়লাম। ভেতরে ঢুকতেই নাকে এলো এক তীব্র পচা গন্ধ, যেন অনেক দিনের বদ্ধ ঘর, যেখানে কোনো আলো বাতাস ঢোকেনি। কামরার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আমি আমার হাতে টর্চটা জ্বাললাম। টর্চের আলো কামরাটার দেয়ালে পড়তেই আমি একবারে জমে গেলাম। কামরার সিটগুলো ছিঁড়ে গেছে, আর সেই ছেঁড়া গদির থেকে বেরিয়ে আসছে পুরনো তুলো। ঠিক তার উল্টো দিকে জানলার পাশে বসে আছে একজন। একজন নয়, একজন মানুষের অবয়ব। তার সারা শরীর মোটা সাদা ব্যান্ডেজ জড়ানো। মাথার থেকে পা পর্যন্ত কোথাও এতটুকু চামড়া দেখা যাচ্ছে না। সে জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখছে। আমি ভাবলাম হয়তো কোনো দুর্ঘটনায় আহত কোনো মানুষ। আমি ইতস্তত করে বললাম, ভাই, এই ট্রেনটা কোথায় যাচ্ছে বলতে পারেন? লোকটি কোনো উত্তর দিল না। তার সেই ব্যান্ডেজ জড়ানো শরীরটা একটুও নড়ল না। আমি আরও কয়েক কদম এগিয়ে গিয়ে টর্চের আলোটা তার মুখের উপর ফেলার চেষ্টা করলাম। আলো পড়তেই দেখলাম ব্যান্ডেজের ভাঁজে ভাঁজে রক্ত জমে কালচে হয়ে গেছে, আর তার চোখ বলে কিছু নেই, শুধু দুটো গভীর গর্ত, যা থেকে এক ধরনের পিচ্ছিল তরল গড়িয়ে পড়ছে। ট্রেনটা হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। স্টেশনের কোনো ঘোষণা নেই, টিটির কোনো হাঁকডাক নেই। ট্রেন যেন বাতাসের গতিতে ছুটছে।
বাইরের দৃশ্যগুলো টর্চের আলোয় যা দেখছি তা দেখে আমার বুকে রক্ত হিম হয়ে এলো। বাইরে গাছপালাগুলো সাধারণ গাছের মতো নয়, যেন শত শত কঙ্কাল হাত বাড়িয়ে আমাদের ট্রেনটাকে ধরার চেষ্টা করছে। আমি বুঝতে পারলাম আমি কোনো ভুল ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেন শিয়ালদা বা কোনো স্টেশনে থামার জন্য ছুটছে না, এর গতিপথ অন্য কোনো জগতের। আমি কামরা থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালাম, কিন্তু কি আশ্চর্য, দরজার হাতলটা আমি কিছুতেই ঘোরাতে পারছি না। হাতলটা যেন লোহার সাথে লোহা গলে একাকার হয়ে গেছে। আমি আবার সেই ব্যান্ডেজ পরা লোকটির দিকে তাকালাম। লোকটা এবার ধীরে ধীরে নিজের মাথাটা ঘোরালো। তার সেই নড়াচড়ার শব্দটা যেন শুকনো পাতা মাড়ানোর মতো। সে আমার দিকে তাকিয়ে একটা অস্পষ্ট শব্দ করল। শব্দটা মানুষের ভাষার মতো নয়, যেন অনেকগুলো আত্মা একসাথে কাঁদছে। সে ফিসফিস করে বলল, তান্ত্রিক, তুমি তো জানতে এখানে ওঠার নিয়ম নেই, তবু কেন উঠলে? যে পথে একবার মৃত্যু উঠে বসে সেই পথ থেকে জীবিত ফিরে আসা বড় কঠিন। আমি পকেট থেকে আমার রুদ্রাক্ষের মালাটা বের করলাম। আমার হাত তখন থরথর করে কাঁপছে। আমি বুঝতে পারলাম এ কোনো হ্যালুসিনেশন নয়। আমার সামনে দাঁড়িয়ে আছে অশরীরী এক সত্তা। ট্রেনের চাকার আওয়াজ তখন বদলে গেছে। চাকাগুলো লাইনের উপর দিয়ে ঘোরার বদলে যেন মানুষের হাড়ের উপর দিয়ে পিষে যাচ্ছে। কড়মড় শব্দে পুরো ট্রেন কেঁপে উঠছে। আমি কামরার কোণে নিজেকে গুটিয়ে নিলাম, কিন্তু আমার চোখ সেই লোকটার দিকেই নিবদ্ধ। টর্চের আলোটা হঠাৎ কেঁপে নিভে গেল। ঘোর অন্ধকার, কিন্তু সে অন্ধকারেও আমি দেখতে পাচ্ছিলাম লোকটার শরীর থেকে এক অদ্ভুত ফ্যাকাশে আলো বেরোচ্ছে। ভূতনাথ একটু থেমে আমার দিকে চাইলেন। তার হাতের কাপে চায়ের চুমুক দিয়ে বললেন, শিবেন, সেই অন্ধকারের ভেতরে আমি মৃত্যুর স্বাদ পেয়েছিলাম। ট্রেনের ভেতরকার বাতাসটা তখন বরফের মতো ঠান্ডা, আর আমি শুনতে পাচ্ছিলাম ট্রেনের প্রতিটি বগিতে শয়ে শয়ে মানুষের আর্তনাদ। আমি জানতাম আমি যদি সেই রাতে হার মেনে নিতাম, তবে আজ তোমার সামনে বসে এই গল্প শোনার মতো অস্তিত্ব আমার থাকতো না। ভূতনাথের হাতে চায়ের কাপটা তখন জুড়িয়ে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখের দৃষ্টি তখন জানলার বাইরের অন্ধকারের দিকে স্থির, যেন কল্পনায় তিনি আবার ফিরে গেছেন সেই অভিশপ্ত ট্রেনের কামরায়। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিবেন, ভয় জিনিসটা বড় অদ্ভুত। মানুষ ভাবে সে অন্ধকারকে ভয় পায়, কিন্তু আসলে সে ভয় পায় অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা সেই অজানা জিনিসটাকে, যাকে সে দেখতে পাচ্ছে না। টর্চটা নিভে যাওয়ার পর সেই কামরার ঘুটঘুটে অন্ধকারটা যেন একটা আঠালো জালের মতো আমাকে জড়িয়ে ধরেছিল। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, তারপর তারপর সেই ব্যান্ডেজ জড়ানো লোকটা কি করলো? ভূতনাথ ধীর গলায় আবার বলতে শুরু করলেন, টর্চ নেভার পর কামরাটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাওয়ার কথা, কিন্তু তা হলো না। আমি দেখলাম জানলার পাশে বসা সেই ব্যান্ডেজ জড়ানো মূর্তিটার শরীর থেকে একটা ফ্যাকাশে মরাটে আলো বের হচ্ছে, ঠিক যেন অনেক দিনে পুরনো কোনো পচা কাঠ থেকে বের হওয়া ফসফরাসের আভা। সে আলোয় কামরার ভেতরের রূপটা আরো বীভৎস লাগছিল। ট্রেনটা তখন এক উন্মাদ গতিতে ছুটছে। চাকার সে হাড়গোড় ভাঙার কড়মড় শব্দটা আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল, কিন্তু সেই কান ফাটানো শব্দের মধ্যেও আমি খুব স্পষ্ট একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, টুপ টুপ টুপ। শব্দটা আসছিল ওই মূর্তিটার দিক থেকে। আমি ভালো করে লক্ষ্য করতেই আমার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। দেখলাম মূর্তিটার শরীরের ব্যান্ডেজগুলো ভিজে উঠেছে, আর সেখান থেকে ফোঁটায় ফোঁটায় একটা কালচে লাল তরল মেঝের মরচে ধরা লোহার উপর পড়ছে।
সেই তরলটা মেঝেতে পড়তেই ছ্যাঁক করে একটা শব্দ হচ্ছে, যেন অ্যাসিড পড়ছে। মেঝের লোহাটা গলে গলে ধোঁয়া উঠছে। ঘরটা ভরে গেল সালফার আর পচা মাংসের একটা উৎকট গন্ধে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ফুসফুসটা কেউ যেন চেপে ধরেছে। হঠাৎ করেই মূর্তিটা নড়ে উঠল। এতক্ষণ সে মূর্তির মতো বসেছিল, কিন্তু এবার সে ধীরে সুস্থে নিজের মাথাটা আমার দিকে ঘোরালো। তার ঘাড় ঘোরানোর শব্দটা ছিল শুকনো ডাল ভাঙার মতো। মাট মাট। তার চোখের সেই গর্ত দুটো থেকে তখনও তরল গড়িয়ে পড়ছে। সে তার হাত দুটো তুলল। হাতের আঙুলগুলোতে কোনো মাংস নেই, শুধু সাদা হাড়, আর তার উপর জড়ানো রক্তমাখা ব্যান্ডেজ। সে তার হাতের আঙুল দিয়ে জানলার বাইরের দিকে ইশারা করল। আমি সম্মোহিতের মতো জানলার বাইরের দিকে তাকালাম। শিবেন, তুমি বিশ্বাস করবে না, আমি যা দেখলাম তা কোনো জীবিত মানুষের পৃথিবীর দৃশ্য নয়। বাইরে তখন কোনো গাছপালা, প্রান্তর বা আকাশ নেই। ট্রেনের বাইরেটা যেন এক অন্তহীন শূন্যতা, আর সেই শূন্যতার বুক চিরে নিচে বয়ে যাচ্ছে একটা টকটকে লাল রঙের নদী। নদীর দুই তীরে অগণিত ছায়ামূর্তি হাত বাড়িয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আর তাতে আর্তনাদে বাতাস ভারী হয়ে আছে। আমি বুঝতে পারলাম এই ট্রেন কোনো সাধারণ রেল লাইন দিয়ে ছুটছে না। এই ট্রেন পার হচ্ছে মৃত্যু আর পরকালের মধ্যবর্তী সেই অদেখা সীমান্ত, যাকে পুরাণে বলা হয় বৈতরণী। মূর্তিটা এবার তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। তার লম্বাটে শরীরটা কামড়ার ছাদ প্রায় ছুঁয়ে ফেলল। সে আমার দিকে এক পা এগোলো। তার প্রতিটি পদক্ষেপে কামরার মেঝেটা কেঁপে উঠছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ঝোলার থেকে এক মুঠো শ্মশানের ছাই আর সিঁদুর মেশানো একটা পুঁটুলি বের করলাম। মূর্তিটা তার সেই ফাঁপা প্রতিধ্বনির মতো গলায় বলে উঠল, তান্ত্রিক, তুমি পথ হারিয়েছ। জীবিত মানুষের রক্তের গন্ধ এই কামরায় অনেক যুগ পর পেলাম। তোমার ওই মন্ত্র, ওই ছাই এখানে কিচ্ছু কাজ করবে না। এটা মৃতদের সাম্রাজ্য। এখানে কেবল একটাই নিয়ম চলে, শূন্যতা। লোকটার মুখ থেকে কথাগুলো বের হওয়ার সাথে সাথে তার মুখের দিকের ব্যান্ডেজটা কিছুটা খুলে নিচের দিকে ঝুলে পড়ল। আমি দেখলাম ব্যান্ডেজের নিচে কোনো মুখমণ্ডল নেই। সেখানে একটা দাউ দাউ করে জ্বলা কালো গহ্বর, আর সেই গহ্বর থেকে বেরিয়ে আসছে অসংখ্য মানুষের ফিসফিসানি। সে আমার দিকে হাত বাড়ালো। তার সে হাড়ের আঙুলগুলো আমার মুখের একদম কাছে চলে এসছে। আমি তার আঙুলের সে হাড় কাঁপানো ঠান্ডা আঁচটা আমার গালে অনুভব করতে পারছিলাম। আমার চোখের সামনে তখন শুধু মৃত্যু। আমি বুঝলাম সাধারণ কোনো মন্ত্রে এই আদিম অশুভ শক্তিকে রোখা যাবে না। আমাকে এমন কিছু করতে হবে যা আমি এর আগে কোনোদিন করিনি। আমি চোখ বন্ধ করে আমার গুরুর শেখানো সেই নিষিদ্ধ ভৈরবী স্তোত্র উচ্চারণ করার প্রস্তুতি নিলাম। ভূতনাথ হঠাৎ চুপ করে গেলেন। ঘরের পরিবেশটা তখন এতটাই থমথমে যে আমার নিজের ঘড়ির টিকটিক শব্দটাও যেন হাতুড়ির ঘা বলে মনে হচ্ছিল। ভূতনাথের কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি পকেট থেকে একটা রুমাল বের করে মুখটা মুছে নিলেন। তারপর বললেন, শিবেন, সেই রাতে ট্রেনের কামরায় আমি যে জিনিসটা আবাহন করেছিলাম তা আমার নিজের জীবনের জন্যই সব থেকে বড় ঝুঁকি ছিল, কিন্তু উপায় ছিল না। মৃত্যু যখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে তখন মানুষ বাঁচার জন্য যে কোনো অন্ধকারের সাথেই হাত মেলাতে রাজি হয়ে যায়। কামরাটা কাঁপছে। আমার চোখের সামনে সেই ব্যান্ডেজ জড়ানো অশুভ সত্তাটি তার হাড়ের আঙুল আমার গলার দিকে বাড়িয়ে দিয়েছে। আমি এক মুহূর্তের জন্য মনে করলাম এটাই বোধহয় আমার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু ভূতনাথ তান্ত্রিক তো মরতে আসার জন্য ট্রেনে ওঠেনি। আমি আমার সমস্ত স্নায়ুর শক্তি একত্র করে সেই অশুভ সত্তার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম। আমার গলার আওয়াজ সেই ট্রেনের চাকার হাড়গোড় ভাঙার শব্দকেও ছাপিয়ে গেল। আমি কোনো পরিচিত মন্ত্র পড়িনি। আমি চিৎকার করে উচ্চারণ করলাম
সেই নিষিদ্ধ ধ্বনি, হ্রিং। আর শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই কামরার ভেতরে বাতাসটা যেন বিস্ফোরিত হলো। এক তীব্র নীল আলোর ঝলকানি আমার সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে এলো। সেই আলোর ধাক্কায় ব্যান্ডেজ জড়ানো সত্তারই ছিটকে গিয়ে কামরার অন্য কোণে আছড়ে পড়ল। কিন্তু সে দমল না। সে আবার উঠে দাঁড়ালো এবং তার সে হাড়ের আঙুলগুলো এবার সরু নখের মতো বেড়ে যেতে লাগলো। সে অট্টহাসি হেসে উঠল। আর সেই হাসিটা এমন এক অশুভ প্রতিধ্বনি সৃষ্টি করলো যে আমার নিজের কান থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সে ফিসফিস করে বলল, তান্ত্রিক, তুমি কি ভেবেছ এই শব্দ আমাকে দাবিয়ে রাখবে? এই ট্রেন অনন্তকাল ধরে এই নশ্বর পৃথিবী আর পরলোকের মাঝখানের অন্ধকারে ছুটছে। এখানে আলো পৌঁছায় না, এখানে মন্ত্র কাজ করে না, এখানে শুধু ক্ষুধার হাহাকার রাজত্ব করে। আমি বুঝতে পারলাম আমার তান্ত্রিক ক্ষমতা এই অশুভ শক্তির উপর পুরোপুরি কার্যকর হচ্ছে না। ট্রেনটা তখন এমন এক তীব্র বাঁক নিল যে আমি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। আমার ঝোলার থেকে বেরিয়ে এলো শ্মশানের ছাই, রুদ্রাক্ষের মালা আর সেই পুরনো পিতলের তাবিজ। মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই আমি আমার আঙুল দিয়ে মেঝের ধুলো সরিয়ে সে অদ্ভুত জ্যামিতিক চিহ্নগুলো আঁকতে শুরু করলাম। আর ঠিক সেই সময়ে একটা আশ্চর্য ঘটনা ঘটল। ট্রেনের কামরার দেওয়ালগুলো হঠাৎই স্বচ্ছ হয়ে গেল। আমি দেখলাম কামরার ভেতরে আমি একা নই। আমার চারপাশে সিটগুলোতে বসে আছে শত শত ছায়ামূর্তি। তারা সবাই যাত্রী, কিন্তু তাদের সবার মুখেই সেই ব্যান্ডেজ জড়ানো অশুভ সত্তাটির ছাপ। তারা সবাই একসাথে মাথা তুলে আমার দিকে তাকালো। শত শত গর্তের মতো চোখ আমার দিকে নিবদ্ধ। তাদের সম্মিলিত কণ্ঠস্বরের প্রতিধ্বনি যেন কামরাটাকে ধুলোয় মিশিয়ে দিতে চাইল। বলল, আমাদের সাথে চলো তান্ত্রিক, আমাদের সাথে চলো। এই ট্রেন আর থামবে না, আর তুমিও আর ফিরবে না। আমি আমার হাতের তাবিজটা কামরার মাঝখানে সজোরে আছড়ে ফেললাম। পিতলের তাবিজটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর সেখান থেকে বেরিয়ে এলো এক তীব্র গন্ধক আর ধুনোর ধোঁয়া। কামরাটা ধোঁয়ায় ভরে গেল। আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু শুনছি সে অশুভ প্রতিধ্বনি। চারপাশ থেকে যেন হাজার হাজার মানুষ আমার নাম ধরে ডাকছে। ভূতনাথ একটু থামলেন। তার গলার স্বর এবার একদম ফিসফিসে। বললেন, শিবেন, সেই ধোঁয়ার ভেতরে দাঁড়িয়ে আমি দেখলাম আমার গুরুর মুখ। তিনি আমাকে বলেছিলেন, ভূতনাথ, মৃত্যু যদি তোমাকে নিতে আসে তবে তাকে ভয় পেও না। তাকে বলো, আমি তান্ত্রিক, আমি নিজেই কালচক্রের যাত্রী। আমি আমার শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। কামরার জানলার বাইরে সেই লাল নদীটা যেন হঠাৎ উত্তাল হয়ে উঠল। কামরার দেওয়ালগুলো কাঁপছে, যেন কোনো পশুর হৃৎস্পন্দন। অশুভ সত্তাটি আবার আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এবার আমি আর ভয় পাইনি। আমি আমার হাতের তালুটা তার জ্বলন্ত গহ্বরের দিকে বাড়িয়ে দিলাম। ভূতনাথ তার ডান হাতের তালুটা আমার সামনে ধরলেন। আলোর নিচে দেখা গেল তার তালুর চামড়াটা অস্বাভাবিক রকম কুঁচকানো এবং সেখানে একটা গভীর কালচে দাগ। তিনি বললেন, ওই মুহূর্তে আমি যা অনুভব করেছিলাম তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মনে হলো আমি সেই সত্তার ভেতর ঢুকে পড়েছি। তার হাজার বছরের ক্ষুধা, তার যন্ত্রণা, তার অন্ধকার, সব আমি এক নিমেষে অনুভব করলাম। আমি তান্ত্রিক হিসেবে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাকে জড়িয়ে ধরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ও মুক্তি চাই। ওর এই ধ্বংসাত্মক রূপটা আসলে তার একাকিত্বের অভিশাপ। ঘরের নিস্তব্ধতা যেন আরো গভীর হলো। ভূতনাথের দিকে আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি। এই গল্প যে এতটা গভীরে চলে যাবে আমি ভাবিনি। তিনি শান্ত গলায় বললেন, তুমি কি জানো শিবেন, কেন সেই অশুভ সত্তাটি আমাকে শেষ পর্যন্ত মারতে পারেনি? কারণ সে জানত একজন তান্ত্রিক তার অন্ধকারকে জয় করতে পারে না, কেবল তার সাথে বসবাস করতে শেখে।
ভূতনাথের গলার স্বর এবার এমন এক পর্যায়ে নেমে গেছে, যেন মনে হচ্ছে তিনি কোনো এক গহীন পাতাল থেকে কথা বলছেন। তিনি বললেন, শিবেন, সেই মুহূর্তটা ছিল মহাকালের একখণ্ড সময়। সেই ব্যান্ডেজ জড়ানো সত্তাটির জ্বলন্ত গহ্বর বা মুখের ভেতরে আমি হাত দিয়েছিলাম, কিন্তু আমার হাত পুড়ে ছাই হয়নি, কারণ আমি তখন তান্ত্রিকের মন্ত্র ভুলে একজন মানুষের বেদনার ভাষা পড়ার চেষ্টা করছিলাম। আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে আছি তার দিকে। তিনি বলতে শুরু করলেন, আমার হাতের তালু যখন তার সেই কৃষ্ণ গহ্বরের মতো মুখে স্পর্শ করল, কামরাটা হঠাৎই স্তব্ধ হয়ে গেল। সেই অশুভ সত্তাটি আর্তনাদ করে উঠল না, বরং এক অদ্ভুত শীতলতা আমার শরীরে ছড়িয়ে পড়ল, যেন কয়েক হাজার বছরের হিমবাহ আমার শিরা উপশিরায় ঢুকে পড়ছে। আমি দেখলাম আমার হাতের তালুটা সেই সত্তার শরীর ভেদ করে ভেতরে চলে গেছে। আমি অনুভব করলাম তার হৃৎপিণ্ড বলে কিছু নেই, আছে শুধু অগণিত মানুষের হারানো স্বপ্নের এক বিশাল স্তূপ। ট্রেনটা তখন তার গতি বাড়িয়ে দিয়েছে। ট্রেনের চাকাগুলো আর লাইনের উপরে নেই, সেগুলো যেন মহাশূন্যে ভাসছে। বাইরে সেই রক্তিম নদীটা হঠাৎই ফুলে ফেঁপে উঠল, যেন কোনো এক মহাপ্লাবন আমাদের ট্রেনটাকে গ্রাস করতে আসছে। ট্রেনের জানলার কাঁচগুলো এক একে চুরমার হয়ে ভেঙে পড়তে লাগলো, আর সেই ভাঙা কাঁচের টুকরোগুলো বাতাসের ঝাপটায় তলোয়ারের মতো আমাদের শরীরের দিকে ছুটে আসতে লাগলো। আমি আমার চোখ বন্ধ করে গুরুর সেই নিষিদ্ধ মন্ত্রের শেষ অংশটি উচ্চারণ করলাম, যা কেবল ধ্বংসের মুহূর্তেই ব্যবহার করা যায়। কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। আমার কণ্ঠনালী যেন কেউ পাথর দিয়ে চেপে ধরেছে। সেই ব্যান্ডেজ জড়ানো সত্তাটি এবার আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তান্ত্রিক, তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও, তবে এই ট্রেন থেকে তোমাকে ঝাঁপ দিতে হবে এই রক্তস্রোতে। তুমি কি নিজের প্রাণ দিয়ে আমাদের এই নরক থেকে মুক্ত করবে? আমার সামনে তখন দুটো পথ। এক, নিজের প্রাণ বাঁচিয়ে অশুভ চক্র থেকে বেরিয়ে যাওয়া, যার ফলে অশুভ আত্মাগুলো অনন্তকাল ধরে এই ট্রেনেই অভিশপ্ত হয়ে থাকবে। আর দুই, ওই রক্তিম নদীতে ঝাঁপ দিয়ে তাদের সাথে নিজের আত্মাকেও বিলীন করে দেওয়া। আমি দেখলাম ট্রেনের ইঞ্জিনটা তখন জ্বলতে শুরু করেছে। আগুনটা লাল নয়, নীলাভ। ট্রেনের প্রতিটি কামরার থেকে সেই হাজার হাজার যাত্রীর আত্মা বেরিয়ে আসতে শুরু করেছে। তারা সবাই এখন আমাকে দেখছে। তাদের চোখে আর ঘৃণা নেই, আছে শুধু এক গভীর করুণা। আমি আর দেরি করলাম না। আমি আমার ঝোলার থেকে শেষ একটা লোহা বা তামার দণ্ড বের করলাম। সেটাকে সজোরে কামরার মেঝের উপরে আছড়ে ফেললাম। মেঝেটা ফেটে চৌচির হয়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো এক তীব্র আলোর ঝলকানি, যা সেই রক্তিম নদী আর অন্ধকারের স্তূপকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিল। কিন্তু সে আলোর ধাক্কায় আমি ট্রেনের দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে গেলাম। শিবেন, তুমি কল্পনা করতে পারবে না ওপর থেকে নিচে পড়ার সময় আমি কি দেখেছিলাম। ট্রেনটা তখন আর ট্রেন নেই, সেটা একটা বিশাল বিষধর সাপের মতো কুণ্ডলে পাকিয়ে অতল গহ্বরে তুলেই যাচ্ছে। আর আমি আমি পড়ছি পড়ছি, আর নিচে সেই রক্তিম নদীটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমার কানে তখন ট্রেনের সেই চাকার আওয়াজ নেই, আছে কেবল এক পবিত্র শঙ্খধ্বনি। সেই শঙ্খধ্বনি শুনে বুঝলাম আমি আর নরকে নেই। আমি কোনো অলৌকিক শক্তির ছোঁয়ায় সেই মৃত্যুপুরীর থেকে ছিটকে বেরিয়ে এসেছি। ভূতনাথের মুখটা তখন ঘামে ভেসে যাচ্ছে। তিনি হাঁপাচ্ছেন। তিনি বললেন, আমি যখন জ্ঞান ফিরে পেলাম, আমি শিয়ালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বেঞ্চে পড়ে আছি। সূর্য উঠছে, লোকজন স্টেশনে আসছে। আমার হাতে একটা পুরনো স্টেশনের টিকিট, যা এখন আর নেই, পুড়ে ছাই হয়ে গেছে। আমার সারা গায়ে কালশিটে দাগ, যেন কেউ আমাকে চাবুক মেরেছে। কিন্তু সবচেয়ে বড় কথা শিবেন, আমার হাতে সেই কালচে দাগটা সেদিন থেকেই মুছে গেছে। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। ঘরের ধূপের ধোঁয়াটা যেন হঠাৎই থেমে গেছে। বাইরে ভোরের পাখি ডাকছে, কিন্তু আমার কানে তখনও সেই ট্রেনের চাকার কড়মড় শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ভূতনাথের চোখের দিকে তাকালাম। অনেক বছর আগে সেই ট্রেনের বিভীষিকা
যেন আজও তাঁর চোখের মণিতে স্থির হয়ে আছে। তিনি খুব ধীর স্থিরভাবে চায়ের কাপটা টেবিলে রাখলেন। শব্দহীন এক মুহূর্ত কাটল। তারপর তিনি বলতে শুরু করলেন, শিবেন, শিয়ালদা স্টেশনে যখন চোখ খুলেছিলাম তখন চারপাশটা খুব সাধারণ ছিল। হকারদের হাঁকডাক, ট্রেনের হুইসেল, মানুষের ভিড়, সবকিছুই আমার কাছে কেমন যেন অবাস্তব মনে হচ্ছিল। যে জগৎ থেকে ফিরে এসেছি তার ভয়াবহতা আর এই বাস্তব জগতের স্বচ্ছতার মধ্যে এক বিরাট ব্যবধান ছিল। আমি সেদিন বাড়ি ফিরলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার আর কিছু ভালো লাগছিল না। মনে হচ্ছিল আমার শরীরের ভেতর থেকে সেই কামড়ার ঠান্ডা হাওয়াটা যেন এখনো বেরোয়নি। আমি কয়েকদিন ঘরের দরজা বন্ধ করে বসে রইলাম, কিন্তু একটা জিনিস আমাকে অবাক করে দিল। যতবারই আমি একা হতাম, সেই ট্রেনের চাকার আওয়াজটা আমার কানে আসতো না। তার বদলে আমি শুনতাম একটা শান্ত গভীর সুর, যেন সেই শত শত আত্মারা আমার সাথে কথা বলছে। ভূতনাথ একটু হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি ছিল। তারপর বললেন, পরের অমাবস্যায় আমি আবার শিয়ালদা স্টেশনে গেলাম। সেই ১ নম্বর প্ল্যাটফর্মে বসলাম, ঠিক যেখানে সেদিন সকালে জ্ঞান ফিরেছিল। আমি আমার ঝোলার থেকে কিছু মিষ্টি আর ফুল বের করলাম। প্ল্যাটফর্মের কোণে, যেখানে কোনো যাত্রী যায় না, সেখানে আমি সেগুলো রেখে দিলাম। তান্ত্রিক হিসেবে আমি জানি, অশুভ শক্তি বলে কিছু নেই, আছে কেবল অপূর্ণতা। যারা পথ হারিয়ে ফেলে তারা কেবল নিজেদের ঘরে ফেরার রাস্তাটা খোঁজে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তারপর ভূতনাথ, সেই ট্রেনটা কি আর এসছিল? ভূতনাথ আমার কাঁধে হাত রাখলেন, বললেন, ট্রেন আর আসেনি শিবেন, কিন্তু সেদিন মাঝরাতে আমি বাতাসের শব্দে একটা অদ্ভুত প্রতিধ্বনি শুনেছিলাম। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে ফিসফিস করে বলছে, ধন্যবাদ। সেদিন আমি বুঝেছিলাম, তন্ত্রের জয় মানে কাউকে পরাজিত করা নয়। তন্ত্রের জয় মানে হলো অভিশপ্তকেও আলোর পথ দেখানো। তিনি উঠে দাঁড়ালেন। ঘরটা তখন অন্ধকার হয়ে এসছে। ভূতনাথ দরজার দিকে এগিয়ে গেলেন, যাওয়ার আগে থামলেন। তারপর ফিরে তাকিয়ে বললেন, শিবেন, আমার এই ডায়েরিটা তো কাল্পনিক নয়। প্রতিটি পাতায় রক্ত আর হাড়ের দাগ লেগে আছে। তুমি যদি কখনো রাত বিরেতে একা থাকো আর মনে হয় কেউ তোমার নাম ধরে ডাকছে, তাহলে ভয় পেও না। মনে রেখো, আমরা কেউই এই মহাবিশ্বে একা নই। আমাদের আশেপাশে এমন অনেক আত্মা ঘুরে বেড়ায়, যারা শুধু একটু স্বীকৃতির অপেক্ষায় থাকে। তোমার আজকের এই আড্ডাটা আমাকেও অনেক শান্তি দিল। হয়তো সেই ট্রেনের আত্মারাও আজ আমার এই ডায়েরির মাধ্যমেই মুক্তি পেল। ভূতনাথ বেরিয়ে গেলেন। করিডোরে অন্ধকার তাকে গিলে ফেলল। আমি ল্যাম্পটা নিভিয়ে দিলাম। কিন্তু অন্ধকার ঘরে আমি যেন একা নই, এমন একটা অনুভূতি আমার বুকের ভেতর কাজ করতে লাগলো। যেন ভূতনাথে রেখে যাওয়া সেই অশুভ প্রতিধ্বনি এখনো বাতাসে ভাসছে। বন্ধুরা, আজ ভূতনাথ তান্ত্রিকের ডায়েরির ২য় পর্ব এখানেই শেষ করছি। ট্রেনটা হারিয়ে গেছে ঠিকই, কিন্তু সে অশুভ প্রতিধ্বনি আপনাদের এক গভীর শিক্ষা দিয়ে গেল। পৃথিবীতে কিছুই অকারণে ঘটে না। আপনারা যাকে ভয় পান, তার পেছনে হয়তো কোনো করুণ হাহাকার লুকিয়ে আছে। পরের বার যখন আপনারা একা পথে চলবেন আর পেছনে কোনো পায়ের শব্দ পাবেন, একটু দাঁড়াবেন। হয়তো কেউ পথ হারিয়ে আপনাদেরই পাশে দাঁড়িয়ে আছে, একটু স্বীকৃতির আশায়। আপনি কি সত্যিই নিশ্চিত যে আপনাদের সাথে আর কেউ নেই? একবার শান্ত হয়ে ভেবে দেখবেন কি? আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।